আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবস্থান্তর মৌল কি? পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলসমূহের অবস্থান নিয়ে আলোচনা করব। তো প্রথমে অবস্থান্তর মৌল কি তা আমরা বুঝি যে যে সকল মৌলের অন্তত একটি সুস্থিত আয়নের ডি অরবিটালে আংশিকভাবে পূর্ণ থাকবে, অর্থাৎ পূর্ণ নয় আংশিকভাবে পূর্ণ থাকবে। যেমন যেসব ডি ব্লক মৌলগুলো আছে তাদের মধ্যে অন্তত এমন একটি আয়ন থাকতে হবে যার মধ্যে ইলেকট্রন বিন্যাসটা করলে আমরা দেখবো যে ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকবে। যেমন ইলেকট্রনটা ডি অরবিটালের মধ্যে 1 থেকে 9 এর মধ্যে থাকবে, 10 হওয়া যাবে না, অথবা 5 হতে পারবে না, অর্ধপূর্ণ বা পূর্ণ হতে পারবে না, এখানে আংশিকভাবে পূর্ণ হতে হবে। তাহলে তাদেরকে আমরা বলবো কি অবস্থান্তর মৌল হিসেবে মৌল বলবো। তাহলে এখানে আমরা মোট কথা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে থাকলে সেটা হচ্ছে আংশিকভাবে পূর্ণ থাকবে। ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন সমূহ হচ্ছে গিয়ে এখানে স্ক্যান্ডিয়াম 3+ আছে, ভ্যানাডিয়াম 2+, ভ্যানাডিয়াম 5+, টাইটানিয়াম 2+, টাইটানিয়াম 4+, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 6+, ম্যাঙ্গানিজ 2+, এরপরে হচ্ছে ম্যাঙ্গানিজ 7+, আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 2+, কোবাল্ট 3+, নিকেল 2+, জিঙ্ক 2+, কপার 2+, কপার 1+। এইখানে যতগুলো মৌলের আয়নের কথা বলছি আমি, এই আয়নগুলো সবাই হচ্ছে ডি ব্লক মৌলের আয়নগুলা। তো এখানে আমাদের ডি ব্লক মৌলগুলোর মধ্যে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে, তবে এখানে সবগুলো কিন্তু অবস্থান্তর মৌল নয়, কিছু কিছু আছে ডি ব্লক মৌল তবে অবস্থান্তর মৌল নয়। তো ওগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আপাতত জাস্ট ডি ব্লক মৌলগুলো সুস্থিত আয়ন সমূহ সম্পর্কে আমরা পরিচিতি পেলাম, আর সংজ্ঞাটা হচ্ছে যে ডি ব্লক মৌল হতে হবে, এরপরে ডি ব্লক মৌলগুলোর সুস্থিত আয়ন হতে হবে, সুস্থিত আয়নটার মধ্যে আংশিকভাবে পূর্ণ হতে হবে D1 থেকে D9 পর্যন্ত, তাহলেই আমরা তাদেরকে অবস্থান্তর মৌল হিসেবে বলবো। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভ্যানাডিয়ামের কথা। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, তাহলে তার আর্গন কোর থাকবে মানে 18টা থাকবে ইলেকট্রন, এরপরে হচ্ছে কোরেসে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা, তার মানে হচ্ছে আউবাউ নীতি অনুসারে কম শক্তি অরবিটাল আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেজন্য 4s আগে প্রবেশ করবে, এরপর যে 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা সাজায় লিখলাম, আগে 3d কে লিখলাম পরে 4s কে লিখলাম, তবে মূলত আগে 4s ইলেকট্রনটা প্রবেশ করছে। এখানে 18টার পরে 2টা এখানে গেছে, 20টা, আর বাকি 3টা হচ্ছে এখানে। টোটাল টেস্টটা ইলেকট্রন রইল ভ্যানাডিয়ামের ক্ষেত্রে। এখন তার সুস্থিত আয়ন হচ্ছে 2টা, একটা হচ্ছে ভ্যানাডিয়াম 2+, আর একটা হচ্ছে ভ্যানাডিয়াম 5+। তো আমরা যদি 5+এর দিকে প্রথমে খেয়াল করি, 5+ মানে হচ্ছে 5টা ইলেকট্রন ছেড়ে দেওয়া, তার মানে এখান থেকে 2টা আর এখান থেকে 3টা, টোটাল 5টা ইলেকট্রন যদি চলে যায় এদের মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এখানে যেহেতু ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নেই, মানে আংশিকভাবে পূর্ণ নেই বা ইলেকট্রনই নেই, যার কারণে আমরা এখানে বলতে পারি যে ভ্যানাডিয়াম 5+-এর দ্বারা আমি সিদ্ধান্ত নিতে পারি না যে এটা কি অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না। তবে আমাদের সংজ্ঞার মধ্যেই ছিল যে যে কোনো একটি আয়নের যদি ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাহলে সে অবস্থান্তর মৌল হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ভ্যানাডিয়ামের আরেকটা আয়নকে নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে ভ্যানাডিয়াম 2+, যার মধ্যে আমাদের 2টি ইলেকট্রন দান হবে, সেটা ফোরেস্ট থেকে যাবে, ফোরেস্ট থেকে গেলে ফোরেস্টে 0 হয়ে যাবে, আর 3d-তে 3টে ইলেকট্রন থাকবে। যার কারণে আমরা দেখতেছি এখানে D1 থেকে D9 মানে আংশিকভাবে পূর্ণ আছে ডি অরবিটাল, যার কারণে আমরা পুরা মৌলটার মধ্যে সিদ্ধান্ত নিব, আমরা আয়নকে সিদ্ধান্ত নিব না, আমরা মৌলটাকে বলতে পারবো যে মৌলটা হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম যে যে অন্তত একটা সুস্থিত আয়নকে আমাদের কি হতে হবে, ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ হতে হবে, তাহলে আমরা ওই মৌলটাকে বলতে পারবো যে সেটা অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল নয়। তো অন্তত একটি সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে থাকায় ভ্যানাডিয়াম হচ্ছে অবস্থান্তর মৌল। এবার আমরা অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যেমন প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি এখানে হেক্সাসায়ানো পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। সেম ভাবে এখানে আরেকটা দিলাম। তো এগুলো হচ্ছে জটিল যৌগ। থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকে তাদেরকে আমরা সন্নিবেশ কোর বলি। তো এখানে এইটা সন্নিবেশ কোরের মাধ্যমে জটিল যৌগ তৈরি করছে। এখানে ভিতরে লিগ্যান্ড আছে, এখানে 6টা লিগ্যান্ড আছে, এখানে 4টা লিগ্যান্ড আছে। তো লিগ্যান্ডরা এই ধাতব আয়নের সাথে সন্নিবেশ কোরের মাধ্যমে এখানে জটিল যৌগ তৈরি করছে। এগুলো আমরা বিস্তারিত পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে জানবো এই চ্যাপ্টারে। তো নাম্বার পয়েন্ট হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। আমরা জানি যে অবস্থান্তর মৌলটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে, তার মানে এরা যেহেতু অবস্থান্তর মৌল হয় তাহলে তারা রঙিন যৌগ গঠন করবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি নিকেল সালফেট। এখানে নিকেলটা হচ্ছে অবস্থান্তর মৌল, যার কারণে এটা সবুজ কালার হয়েছে। কপার সালফেট 5 অনু পানি, নীল কালার। ফেরাস হাইড্রোক্সাইড, এটা হচ্ছে বাদামি কালার। এরপর হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, এরা চৌম্বক ধর্ম প্রকাশ করে। যেমন পরিবর্তনশীল জারণ মান আমরা একটু আগে দেখছিলাম স্থিতিশীল আয়নের মধ্যে, যেমন এখানে জারণ মান 2 জায়গায় 2টা। তো এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে এবং এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। এর পরবর্তীতে হচ্ছে এরা প্রভাবক হিসেবে কাজ করে। যেমন আমরা একটা সেকেন্ড ইয়ারে আমরা পড়ছিলাম যে অ্যামোনিয়া উৎপাদনের হেবার পদ্ধতিতে আয়রন এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদনের স্পর্শ প্রণালীতে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করছে। তো ওখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের মধ্যে ভ্যানাডিয়ামটা কিন্তু অবস্থান্তর মৌল ছিল, তার মানে এরা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তো এটা একটা কমন উদাহরণ ছিল। এরপরে আমরা পর্যায় সারণীতে এর অবস্থান সম্পর্কে জানবো।
পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলসমূহের অবস্থান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অবস্থান্তর মৌলসমূহকে পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 12 শ্রেণীগুলোতে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ এদের 2 ও 13 নম্বর গ্রুপের মাঝে স্থান দেওয়া হয়েছে। যদি আমরা পর্যায় সারণীটার দিকে তাকাই, তাহলে এইটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। এখানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এদের মাঝখানে যারা আছে তারাই হচ্ছে কি অবস্থান্তর মৌল। তার মানে এখানে যারা আছে তাদের মধ্যে অবস্থান্তর মৌলগুলো আছে এবং ডি ব্লক মৌলগুলো আছে, সবগুলোকে এই জায়গায় রাখা হয়েছে। ওইটা এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে। এর পরবর্তীতে আধুনিক পর্যায় সারণীতে এস ও পি গ্রুপ মৌলসমূহের মাঝে অবস্থান্তর মৌলসমূহকে রাখা হয়েছে। মানে এখানে গ্রুপ যে 3 থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটাকে গ্রুপ 1 আর 2 ছিল, এবং লাস্টে হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত গ্রুপ ছিল। তা ওই গ্রুপগুলা যাদেরকে লেখা হয় না তারা হচ্ছে এস ও পি ব্লক মৌল, তাদের মাঝামাঝি অবস্থানে আমরা ডি ব্লক মৌলগুলোকে দেখতে পাই। এর পরবর্তীতে হচ্ছে 3D, 4D, 5D এবং 6D মৌলসমূহকে যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে রাখা হয়েছে। এক্ষেত্রে 4টি পর্যায়ে মোট 37টি ডি ব্লক মৌলকে স্থান দেওয়া হয়েছে। তো এখানে আমাদের প্রথম যে পর্যায়টা দেখতেছি, এখানে এই যে এই পর্যায়টা দেখতেছি, এটা হচ্ছে গিয়ে এটার মধ্যে 3D আছে, মানে ইলেকট্রনগুলো হচ্ছে 3D, শেষ ইলেকট্রনটা 3D অরবিটালে প্রবেশ করছে। এখানে যতগুলা মৌল দেখা যাচ্ছে, প্রথম যে পর্যায়টা দেখতেছি ডি ব্লকের, সেই পর্যায়টার মধ্যে এখানে যতগুলো আছে সবগুলো 3D, এরপরেটা হচ্ছে 4D, এরপরে সবগুলোর মধ্যে হচ্ছে 5D, এরপরেটা হচ্ছে 6D, এভাবে করে আছে। তো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়ে রাখা হয়েছে। তার মানে শুরুটা হচ্ছে চতুর্থ পর্যায় থেকে। এর উপরে পর্যায় সারণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় ছিল, এরপরে যায় চতুর্থ পর্যায়, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়। তো চতুর্থ পর্যায়ে 3D, পঞ্চম পর্যায়ে হচ্ছে 4D, ষষ্ঠ পর্যায়ে হচ্ছে 5D, এরপরে সপ্তম পর্যায়ে হচ্ছে 6D। এভাবে করে আমাদের মৌলগুলোর মধ্যে ডি অরবিটালগুলো রয়েছে, এবং ডি অরবিটালের বা ডি ব্লক মৌলসমূহ হচ্ছে 37টি টোটাল। এরপরের পয়েন্ট আমরা চলে যাই। এখানে বলছে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে হচ্ছে শুরু হয়েছে স্ক্যান্ডিয়াম থেকে। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি মৌলকে 3D সিরিজ বা প্রথম অবস্থান্তর সিরিজ বলে। মানে এখান থেকে প্রথম অবস্থান্তর সিরিজটা শুরু হয়েছে, তার মানে এটা প্রথম অবস্থান্তর সিরিজ, এরপর এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান্তর সিরিজ, এটা তৃতীয় অবস্থান্তর সিরিজ, এবং এটা হচ্ছে চতুর্থ অবস্থান্তর সিরিজ। তো ওইটা এখানে বলছে যে প্রথম অবস্থান্তর সিরিজ পঞ্চম পর্যায়ে যারা আছে তারা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত শুরু হয়েছে, এবং এখানেও 10টা মৌল আছে, এবং এদেরকে দ্বিতীয় অবস্থান্তর সিরিজ বলা হয়, এবং এটা হচ্ছে 4D। এগুলো সবগুলো হচ্ছে 4D। এরপর এটাতে হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এখানে সবগুলো হচ্ছে 5D সিরিজের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে তৃতীয় অবস্থান্তর সিরিজ। এরপর সপ্তম পর্যায়ে হচ্ছে 6D সিরিজের অন্তর্ভুক্ত, এবং এদেরকে চতুর্থ অবস্থান্তর সিরিজ বলবো। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে D1, D2, D3, D4 ও D5। মানে এখানে যারা আছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এভাবে করে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, এটা হচ্ছে D4, এভাবে করে আমাদের ইলেকট্রনগুলো অবস্থান্তর মৌল হিসেবে রয়েছে এখানে, মানে ইলেকট্রনগুলো স্থানান্তর হয়েছে। তো এখানে 3, 4, 5, 6, 7 শ্রেণীতে, এবং D6, D7 ও D8 মৌলসমূহকে একত্রে 8, 9, 10 শ্রেণীতে, এবং D9 ও D10 মৌলসমূহকে 11 ও 12 শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। মানে D1টা হচ্ছে এই যে তৃতীয় নাম্বার গ্রুপে, D2টা হচ্ছে চতুর্থ নাম্বার গ্রুপে, D3টা হচ্ছে পঞ্চম নাম্বার গ্রুপে, এভাবে করে স্থান দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, এখানে এগুলোর ইলেকট্রন বিন্যাসও দেখানো হয়েছে। স্ক্যান্ডিয়ামের এখানে দেখতেছি 3D1, এরপর হচ্ছে 2, টাইটানিয়ামের মধ্যে 3। তো এইগুলোই বলছে D1, D2, D3, D4, D5, এটা D4 হবে, D5, D6, D7, D8, D9, D10, এভাবে করে হবে। তো এগুলোর অবস্থানগুলো বলছে, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এভাবে করে সিরিয়ালি 12 নাম্বার গ্রুপ পর্যন্ত অবস্থিত। ওই ব্যাখ্যাটা এই পয়েন্টে বলছে। আশা করি আমরা এই ব্যাখ্যাটা বুঝতে পারছি। এরপরে 6 নাম্বার পয়েন্টে বলছে যে 12 নাম্বার গ্রুপের মধ্যে জিঙ্ক এবং যে ক্যাডমিয়ামটা ছিল, তাহলে এই যে জিঙ্ক, এখানে আমরা যে ক্যাডমিয়াম, যে জিঙ্ক এবং ক্যাডমিয়ামটা ছিল, এবং মার্কারির সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি NH2 ইলেকট্রন থাকায় 12 শ্রেণীতে রাখা হয়েছে। আমরা জানি এদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মৌলসমূহের অবস্থান নির্ণয় করতে পারি। তো সেই ক্ষেত্রে যাদের এস এবং ডি অরবিটাল থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে কি ডি অরবিটালের যতটি ইলেকট্রন আছে তার সাথে আমরা 2, এই যে এস অরবিটালের উপর যতটি ইলেকট্রন আছে ওইটা যোগ করব, যোগ করে দিলে আমরা বের করতে পারবো। যেমন হচ্ছে গিয়ে জিঙ্কের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই জায়গায় জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে দেখতেছি এস এর উপরে 2 আছে, ডি এর উপরে 10টা আছে ইলেকট্রন। তাহলে আমরা জানি এই নিয়মটা হচ্ছে এস এবং ডি অরবিটাল পাশাপাশি থাকলে সেই ক্ষেত্রে 10 এবং এই 2 ইলেকট্রনগুলো যোগ হয়, যোগ করলে তাদের অবস্থান পাওয়া যায়। 10 আর 2 যোগ করলে 12, তার মানে এটা হচ্ছে 12তম গ্রুপে অবস্থিত।
আর এখানে আমরা যদি খেয়াল করি ডি এর উপরে পূর্ণ আছে, এখানে আংশিক পূর্ণ নাই, পূর্ণ আছে, যার কারণে এটা অবস্থান্তর মৌল নয়, এটা হচ্ছে ডি ব্লক মৌল। তো এখানে যতগুলোর কথা বললাম এই তিনটাই হচ্ছে কি একই রকম ভাবে হবে, মানে এদের 10টা ইলেকট্রন পূর্ণ থাকবে, যার কারণে এরা অবস্থান্তর মৌল হবে না, মৌল নয়। কিন্তু বিভিন্ন অবস্থান্তর মৌলের ন্যায় এদের কি ধাতু প্রকৃতি, জটিল যৌগ গঠন, ধর্ম প্রভৃতির সাদৃশ্যের কারণে, মানে অনেকটা অবস্থান্তর মৌলের সাথে মিল থাকার কারণে অবস্থান্তর মৌল রূপে বিবেচনা করে 12 শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, মানে ওগুলোর মতো চিন্তা করে একে 12 শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা অবস্থান্তর মৌল নয়। এরপর 7 নম্বর পয়েন্টে বলছে অবস্থান্তর বা ডি ব্লক মৌলসমূহ হচ্ছে মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট সাদৃশ্য রয়েছে, বা যা এই সকল মৌলের একই গ্রুপ বা শ্রেণীতে অবস্থানের যৌক্তিকতা নির্দেশ করে। মানে এখানে সবগুলো তো আর অবস্থান্তর মৌল নয়, কিছু কিছু হচ্ছে ডি ব্লক মৌল আর কিছু কিছু হচ্ছে অবস্থান্তর মৌল। তো এদেরকে অবস্থান্তর মৌলের সাথে রাখছে কেন? কারণ এদের বৈশিষ্ট্যটা অনেকটা অবস্থান্তর মৌলের সাথে মিলে যায়, পুরোপুরি না মিললেও, সেজন্য সবাইকে একসাথে রাখছে। এরপরে 8 নম্বর পয়েন্টে বলছে ডি ব্লক মৌলসমূহ এস এবং পি ব্লক মৌলের সাথে অবস্থানের কারণে এরা এস ব্লক ও পি ব্লক মৌলের ধর্মের মোটামুটি মাঝামাঝি ধর্ম প্রদর্শন করে, মানে এখানে মাঝামাঝি জায়গায় রাখার কারণে ওদের মাঝামাঝি যে ধর্মটা আছে ওইটা প্রদর্শন করবে এটা। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এই প্রশ্নটার উত্তরটা আমরা এইটুকু দিতেই চলবে। আমরা নেক্সট আরেকটা প্রশ্নে চলে যাব।